আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ। পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, র্যাব মহাপরিচালক। নতুন করে 2 সচিবের দপ্তর বদল। গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ, শিশির মনির। তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান। বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে, মামুনুল হক। গুলশানে 50 লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার 3। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডাক্তার রফিকুস সালেহীন। 28 বাংলাদেশি সহ 175 অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ইরান যুদ্ধের প্রভাবে দারিদ্র্যে পড়তে পারে কয়েক কোটি মানুষ, জাতিসংঘ। এখন মনে হচ্ছে আমি আল আকসার মালিক, ইসরায়েলি মন্ত্রী বেন গভির। ইরানে মার্কিন নৌ অবরোধের পর বেড়েছে জ্বালানি তেলের দাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেট ফাসমার। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অবস্থা, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় টেলিনরের দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করেন। পহেলা বৈশাখ উপলক্ষে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূল সহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। এজন্য পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বছরের 2 নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের 17তম ব্যাচের কর্মকর্তা। গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। ভারতের হাই কমিশনার তথ্যমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা 2 দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। দেশের চলমান সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তফা আল মাহমুদ, সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার রোজেল ও পরিচালক নিতাই পথ সাহাসহ প্রমুখ। ক্ষমতাসীন দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে তা আত্মঘাতী রাজনীতি। বিএনপি যে রাজনীতি করছে তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এই রাজনীতি যদি সফল হয় তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোট ক্ষমতায় গেছে সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
রাজধানীর গুলশান থানা এলাকা থেকে 50 লাখ টাকার জাল নোট সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিক। গুলশান থানার বরাত দিয়ে NM নাসিরউদ্দিন বলেন, রোববার গুলশান থানার একটি টিম বিকেলে আগে থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে গুলশান থানায় 36 নম্বর সড়কে অভিযান পরিচালনা করে ওই 3 ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে 50 লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 28 বাংলাদেশি সহ 175 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাজ্যের পিকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট 175 জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার 136 জন, বাংলাদেশের 28 জন, ভারতের 4 জন, থাইল্যান্ডের 2 এবং কলম্বোডিয়ার 2, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের 1 জন করে মোট 3 জন। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কায় বিশ্বজুড়ে 3 কোটি 20 লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এ সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে দ্য গার্ডিয়ান খবর প্রকাশ করেছে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ত্রিমুখী ধাক্কা তৈরি করেছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ করেছেন। এরপর তিনি বলেছেন, সেখানে পা রেখে তার মনে হচ্ছে তিনিই সে জায়গার মালিক। তিনি ইহুদিদের জন্য আরো বেশি প্রবেশ অধিকার চান বলেও জানিয়েছেন। তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বেন গভির বলেন, আমার আজ মনে হচ্ছে আমি এখানের মালিক। এখনো আরো অনেক কাজ বাকি, আরো উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরো বেশি করে চাপ দিতে থাকবো, আমাদের আরো উপরে উঠতে হবে। এই মন্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল 40 দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং জুম্মার নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেনি। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত এই ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $102.29 বিক্রি হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $119-ও ছাড়িয়ে যায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।